গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যথারীতি আমি তোমাদের বলেছিলাম যে যে কটা প্রশ্ন এবছর এসেছে 2023-এর মেন্সের জন্য প্রত্যেকটাই কিন্তু রাইটিং প্যাটার্ন অ্যানালিসিস আমি তোমাদের করে দেবো। তো আজকে আমরা একদম গ্রুপ এর আজকে আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ ল্যামার্কিজম। এটা কোথায় এসেছিল? গ্রুপ এতে 1A নাম্বার কোয়েশ্চেন এটা, ঠিক আছে, যেখানে এক্সপ্লেন করতে বলেছিল ল্যামার্কিজমকে উইথ দ্য কন্টেম্পোরারি এক্সপ্লেনেশন, তাই না? কন্টেম্পোরারি কিছু এক্সপ্লেনেশন দিয়ে ল্যামার্কিজমকে এক্সপ্লেন করতে বলেছিল, ঠিক আছে। এবং এতে আমাদের ছিল 10 নম্বর। তো কিভাবে আমরা এই কোয়েশ্চেনটাকে লিখতে পারি এবং এটার এক্সাক্ট উত্তর কি হবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমি এর আগে অ্যানালিসিস করে দিয়েছি, দ্যাট ইজ কোয়েশ্চেন অ্যান্সার যে বইটা রয়েছে সেই বইতে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আছে। এবং যদি তোমরা ডিটেলস পড়তে চাও তাহলে ভলিউম 1-এ কিন্তু থিওরিজ অফ হিউম্যান ইভলিউশনটা রয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই দুটো বই ফলো করলে তোমরা কোয়েশ্চেনটাকে ফর্ম করতে পারবে। এবং এখান থেকেই আমি তোমাদের কিছুটা প্যাটার্ন ওয়াইজ কোয়েশ্চেনটা কিরকম হবে, যেহেতু মাত্র 10 নম্বর আছে তো আমাদেরকে সেইভাবেই লিখতে হবে। এবং ম্যাক্সিমাম নাম্বার অফ আমাদেরকে এখানে পয়েন্টস দিতে হবে যাতে আমরা মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম মার্কসটা ক্যারি করতে পারি। তো স্টার্ট করছি। প্রথমেই যেটা আমাদের দিতে হবে, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যখনই কোনো কোয়েশ্চেন আমরা সাজাবো তখন সেখানে কিরকম থাকবে, একটা ইন্ট্রো থাকবে, তার এগেইনস্টে কিছু বডি থাকবে, লাস্টে তোমাদের ওপিনিয়ন বা বক্তব্য বা কনক্লুশন যেটাই হোক সেটা তোমরা কিন্তু দিতে পারো। সো এখানে আমরা যদি ভূমিকা দেখি বা ইন্ট্রোডাকশন দেখি সেখানে কিন্তু আমরা কি বলবো, ল্যামার্কের যে বইটা যেখানে উনি তোমার ফিলোসফিক জুলজিক নামে যে বইটা, যেখানে তিনি প্রথম তার এই যে এই থিওরিটার পস্টুলেটস গুলো সম্বন্ধে আমাদেরকে বলেছিলেন সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং সেই বইটার কথা আমরা একটু উল্লেখ করব, কারণ ইন্ট্রোটা খুব বেশি বড় তো আমরা দেবো না, যেহেতু অনলি 10 মার্কস আছে। তাহলে সেরকম ভাবে জাস্ট দেখো, ছোট করে আমি দিয়েছি যে জৈব অভিব্যক্তি প্রথম বিজ্ঞানসম্মত, বিকজ আমরা সবাই জানি যে সাইন্টিফিক থিওরি কিন্তু প্রথম আমরা পেয়েছিলাম ফ্রম ল্যামার্ক। এবং 1809-এ উনি লিখেছিলেন ফিলোসফিক জুলজি, যেখানে তিনি তার এই মতবাদটাকে লিখেছিলেন এবং এটার এগেইনস্টে উনি বেশ কিছু পস্টুলেটস দিয়েছিলেন, যার মেইন কিছু পস্টুলেট ছিল কি, প্রধান যেটা মৌলিক নীতি সেটা কি ছিল, সেটা ছিল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রবাহ, মানে ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার। কি ছিল? ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, ঠিক আছে। এবং আরেকটা কি ছিল, ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ, মানে ব্যবহার এবং অব্যবহারের যে সূত্রটা আমরা ল্যামার্কস থেকে পড়েছি সেটা কিন্তু এখানে ছিল। তাহলে প্রথমেই আমরা কি দেখলাম, আমরা একটা ছোট ভূমিকা দিয়েছি 2 to 3 লাইনস এর। এবং তারপরে কিন্তু দেখো এখানে একটা বুলেট করে একটা সাব হেডিং দিয়েছি যেখানে আমরা মেইন পস্টুলেট লিখেছি, তারও এগেইনস্টে কিন্তু আমরা দুখানা বুলেট পয়েন্ট দিয়েছি। ওকে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সার বইতে এবং বইতে পাবে, বাট বইতে বা কোয়েশ্চেন অ্যান্সার বইতে কিছুটা হরাইজন্টাল প্যাটার্নে লেখা আছে, বিকজ পেজ কনস্ট্রেন্ট বলে একটা ব্যাপার থাকে। তো তোমরা জিনিসটাকে সাজিয়ে লিখবে, যারা আমার ভিডিও ফলো করো তারা জানো আমি কি ধরনের রাইটিং এর কথা বলছি। তো ঠিক সেম প্যাটার্নটা কিন্তু এখানে আমরা ফলো করেছি। এবং ল্যামার্ক সম্বন্ধে আমাদের খুব ইনিশিয়াল লেভেল থেকে পড়তে হবে। দেখো ল্যামার্ক তিনি কিন্তু প্রথম কি বলেছিলেন, প্রত্যেকটা অর্গানিজম, প্রত্যেকটা লিভিং অর্গানিজমে কিছু ইনার আর্টস থাকে, ঠিক আছে। প্রত্যেকটা লিভিং অর্গানিজমে কিছু চাহিদা থাকে, কিছু নিড থাকে, যেই নিড গুলো তাকে কি করে, তাকে প্রেশার ক্রিয়েট করে, তার উপরে প্রেশার ক্রিয়েট করে যে ইউ নিড টু চেঞ্জ ইয়োর সেলফ টু মানে এক্সিস্টেন্স, মানে নিজেকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তোমাকে তোমাকে চেঞ্জ হতে হবে। যদি তুমি নিজেকে চেঞ্জ করতে না পারো তাহলে তুমি কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে, তাই না? তো এই কথাটা প্রথম আমরা কার থেকে পেয়েছিলাম? আমরা এটা পেয়েছিলাম কিন্তু ল্যামার্কের কাছ থেকে। ওকে, তারপরে যদি আমরা এটাকে সামারাইজেশন করি যে উনি কি বলেছিলেন, আমরা তো অত বড় লিখবো না কারণ আমাদের মাত্র 10 নম্বর দিয়েছে। সেখানে কিন্তু আমরা কি দেখছি যে এনভায়রনমেন্টাল প্রেশার, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল প্রেশার দ্য নিড অফ দ্য অর্গানিজম চেঞ্জ, তাই না? প্রাণী দেহের যে কোনো লিভিং অর্গানিজমের চাহিদা এনভায়রনমেন্টাল প্রেশার অনুযায়ী চেঞ্জ হতে থাকে, এনভায়রনমেন্টাল অ্যাডপশন হতে থাকে, তার ফলে তাদের কিছু কিছু ডেভেলপড হতে থাকে, ঠিক আছে। এবং প্রাণীরা যে সমস্ত অঙ্গকে বেশি ইউজ করে সেগুলো কি হয়, সেগুলো ডেভেলপড হয়, ডেভেলপড হয়ে নতুন ট্রেড শুরু হয়। এবং যেটাকে
ইউজ করে না সেটা কিন্তু এক্সটিংক্ট হয়ে যায়, যেটাকে ব্যবহার এবং অব্যবহারের ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কি হয়, বিকাশ হয় বা অবলুপ্তকরণ ঘটে। ঠিক আছে, এবং কোনো জনুতে মানে কোনো একটা জেনারেশনে যেই সমস্ত ট্রেড গুলো অ্যাকুমুলেট হয় সেটা কিন্তু ট্রান্সমিট হয় টু দ্য নেক্সট যে জেনারেশন। সেটাই এখানে বলছে যে যেই কোনো জনুতে যে বৈশিষ্ট্য মানে যে ট্রেড গুলো অর্জন করা হয়েছে সেটা ট্রান্সমিট হয় কি পরিবর্তনের মাধ্যমে তার অফস্প্রিং এর মধ্যে মানে অপত্য জনুতে ট্রান্সমিশন হয়, সঞ্চালিত হয়, এবং এইভাবে ক্রমাগত সঞ্চালিত হতে 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 নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। তাহলে এটা ছিল ওর পুরো থিওরিটাকে যদি আমরা সামারাইজ করি, সেই সামারাইজ করলে এইটা হচ্ছে তার মেন ফর্ম। তাহলে এটা হলো একটা তৃতীয় নম্বর পয়েন্ট। তার এগেনস্টে কিন্তু তিনখানা বুলেট রয়েছে, একটা ছোট ফ্লোচার্ট রয়েছে যেখানে আমরা এখানে কি দিয়েছি, ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল প্রেসার organism fail the inner arch, then the bodily change happen, মানে bodily change হয়, সে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, and the evolution occur। ঠিক আছে, এটাকেই বাংলাতে করে লিখেছি, যেহেতু আমি বাংলা প্যাটার্নে তোমাদেরকে উত্তরটা দিচ্ছি, যারা ইংলিশে লিখতে চাও তারা কিন্তু এই ডায়াগ্রামটা এইভাবে করে নিতে পারো। তো আমাদের কম লিখতে হচ্ছে এখানে অনেক। তারপরে কিছু কন্টেম্পোরারি এক্সপ্লেনেশন দিয়েছে, সেখানে কিন্তু তোমরা বেশ কিছু এক্সাম্পল দিতে পারো, ফরে এক্সাম্পল দিতে পারো, এগেনস্ট এক্সাম্পল দিতে পারো, ল্যামার্কের থিওরি। তাহলে এখানে আমরা একটা ফরের এক্সাম্পল দিচ্ছি যে জিরাফের যে লম্বা গলা, জিরাফের গলা কেন লম্বা হয়েছে আমরা সবসময় জানি। সেই সময় কি হয়েছিল, একটা ড্রাস্টিক এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়েছিল, সেই চেঞ্জের ফলে গাছ যেটা সেটা কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়ে যায়। তো গাছের পাতা খাবার জন্য জিরাফকে উঁচু করে খেতে হতো, এবং জেনারেশন পর জেনারেশন এটা ট্রান্সমিট হতে হতে জিরাফের পরিবেশে টিকে থাকার জন্য লম্বা গলা হয়। তো সেটাকেই কিন্তু এখানে আমি লিখেছি। এছাড়া ধরো যে সমস্ত প্রাণীরা জলাশয়ে থাকতো, সেখানে জলাশয়ে টিকে থাকার জন্য তাদের পায়ের যে পাতার মাঝখান গুলো, যেরকম হাঁসের পায়ের পাতা, তাই না, জোড়া লেগে যায়। ঠিক আছে, এছাড়া আবার ডিজিউজের কিছু উদাহরণ দেখো, ক্রমাগত পাখার ব্যবহার না করে হাঁসদের পাখা ওড়ার ক্ষমতা হারিয়ে যাওয়া। ঠিক আছে, দিস ইজ এক্সাম্পল অফ ডিজিউজ। হ্যাঁ, তারপরে আমাদের অ্যাপেন্ডিক্স বলো, পেনা বলো, তো এগুলো ডিজিউজের ফলে এগুলো আর কোনো রকম রয়েছে কিন্তু কোনো কাজ করছে না, মানে বলতে পারো এক্সটিংক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দিস আর দা ডিজিউজ থিওরি। এছাড়া সাপের কথাটা আমরা বলতে পারি যে ওই সময় হোলের মধ্যে দিয়ে ক্রিপিং করতে 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 সাপের শরীরটা ইলংগেটেড হয়ে গিয়েছে, এবং ওর যে পা এগুলো কিছুই থাকছে না, তো সেইভাবে সাপের শরীর ডিজিউজ করতে করতে জিনিসটা হয়েছে। আমরা ইউজের আরো এক্সাম্পল দিতে পারি, যেখানে তোমার সাভানা এনভায়রনমেন্টে টিকে থাকার জন্য ঘোড়ার পায়ের যে গঠন, সেই গঠনের পরিবর্তন হওয়া। সো দিস ক্যান বি, তোমরা এটাকেও আবার দুভাগে ভাগ করে নিতে পারো, এই যে যেখানে আমরা কন্টেম্পোরারি এক্সপ্লেনেশনস গুলো দিয়েছি, কিছুটা ফর ইউজ, কিছুটা ফর ডিসইউজ। এখানে আমি একটাই পয়েন্টে চারটে দেখিয়ে দিয়েছি, চারটে এক্সাম্পল ইজ এনাফ। তারপরে যাচ্ছে এর ক্রিটিসিজম, মানে ল্যামার্ক যে মতবাদটা করেছিল, যে যেটা তার মেইন পস্টুলেট ছিল, দ্যাট ইজ ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অ্যান্ড ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, তাই না? তাহলে এই যে অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, সেটা কিন্তু সর্বজন গৃহীত হয়নি। বিজ্ঞানী মহলে এটার এগেনস্টে প্রচুর সমালোচনা হয়েছে। তার এগেনস্টে আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেবো, যেটা আমরা ভাইসম্যানের এক্সপেরিমেন্টটা দিতে পারি, যেখানে ভাইসম্যান ইঁদুরের সমীক্ষা করেছিলেন এবং প্রায় 22 জেনারেশন ধরে উনি ইঁদুরের লেজ কেটে দিয়েছিলেন। তারপরেও দেখা গেছে 23 নম্বর জেনারেশনে কিন্তু ইঁদুর লেজ নিয়েই জন্মেছে, তার কোনো ধরনের বংশানুক্রমিক পরিবর্তন হয়নি। ঠিক আছে, এছাড়া আমরা মাছির পরীক্ষাটা দিতে পারি, যেখানে মাছিকে অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়েছিল এবং তাদের ওখানেই তাদের রিপ্রোডাকশন করা হয়েছে, এবং 60 জেনারেশন পরেও দেখা গিয়েছে যে নতুন যে মাছি জন্মাচ্ছে তারা কিন্তু চোখ নিয়েই জন্মাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাগুলো কিন্তু এই যে অর্জিত বৈশিষ্ট্য যে বংশ পরম্পরায় যেটা তুমি করছো সেটা নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, সেটা কিন্তু সফল হলো না। এবং ভাইসম্যান কি করেছিলেন, এটার মাধ্যমে জার্মোপ্লাজম থিওরিটা দিয়েছিলেন। ঠিক আছে, আর কি বলেছিল, এই যে অধিক ব্যবহার হচ্ছে তার ফলে কোনো একটা অঙ্গ যেটার বিকাশ হচ্ছে, ঠিক আছে, এবং অধিক অব্যবহারের ফলে কোনো একটা অঙ্গ অবক্ষয় হচ্ছে, সেটা কিন্তু বলছে যে এটা প্রাণীদের জীবন্ত অবস্থাতেই হয়। বিবর্তনের ধারায় যে খুব একটা কিছু গুরুত্ব আছে সেটাও কিন্তু সমস্ত বিজ্ঞানী মহলে
গৃহীত হয়নি, ঠিক আছে। তাহলে এইটুকু করে কিন্তু আমরা 10 নম্বরের জন্য ল্যামার্কে থিওরিটা দিতে পারি এবং আমরা আমাদের পছন্দ মতন একটা ফ্লোচার্টও এখানে দিতে পারি। অলরেডি একটা ছোট ফ্লোচার্ট আমি তোমাদের দেখিয়েছি, একটা ফ্লোচার্ট আমি এখানে করে দিচ্ছি। আমি বাংলাটাও মুখে বলে দেব। মানে এনভায়রনমেন্টাল প্রেশার অর ইউ ক্যান সে এনভায়রনমেন্টাল চেঞ্জ, মানে আবহাওয়ার পরিবর্তন যদি বাংলায় লিখি, সেই পরিবর্তন অর্গানিজমের ইন্টারনাল আর্ট তৈরি করে। মানে প্রাণী দেহের একটা আভ্যন্তরীণ চাহিদা তৈরি হয়। কি তৈরি হয়? একটা নতুন চাহিদা তৈরি হয়, যেই নতুন চাহিদা অনুযায়ী ওরা কিছু অর্গানকে ডিজিউজ করতে শুরু করে এবং কিছু অর্গানকে অধিক পরিমাণে ইউজ করতে শুরু করে, ইউজ অফ অর্গানস। তার মানে কিছু নতুন যে চাহিদা, যেটা এনভায়রনমেন্টাল প্রেশারের জন্য ওর মধ্যে আভ্যন্তরীণ ভাবে গ্রো হয়েছে, সেটার জন্য ও কি করলো, কিছু জিনিসকে বেশি করে ইউজ করতে শুরু করলো, কিছু জিনিসকে আবার প্রয়োজন করলো না, কমাতে শুরু করলো। তাহলে যখন ইউজ করছে তখন সেই অর্গানটার কি হচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে, বেটার ডেভেলপমেন্ট হচ্ছে, মানে স্ট্রাকচারটা ওয়েল ডেভেলপড হয়ে যাচ্ছে। আবার তুমি যখনই ডিজিউজ করছো কোনো অর্গান, তখন কি হচ্ছে? স্ট্রাকচারটা ডিসাপেয়ার হয়ে যাচ্ছে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে। তার মানে দেখো স্টেপ গুলো দেখো পরপর পরপর। এই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটা কিন্তু, সরি, ইট ইজ নট লাইক দিস, ইট ইজ লাইক দিস। এই জিনিসটা এইভাবে আসছে। এই যে ইউজ হচ্ছে বা ডিসইউজ হচ্ছে, এটা পরবর্তী জেনারেশনে যে সমস্ত ক্যারেক্টার গুলো অ্যাকোয়ার্ড হলো, ইনহেরিট করে গেল। হ্যাঁ, পরবর্তী জেনারেশনে অ্যাকোয়ার্ড করে গেল এবং কি হলো? অরিজিন হলো নিউ স্পিসিস, ঠিক আছে, নতুন প্রজাতির জন্ম হলো। তাহলে আমি যদি বাংলায় লিখি, ধরো এই জিনিসটাকে আমরা বাংলায় লিখবো, অবশ্যই যারা বাংলায় লিখছো, হ্যাঁ, এখানে লিখবো পরিবেশের পরিবর্তন বা পরিবেশের পারিপার্শ্বিক চাপ, প্রাণীদেহে আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, নতুন চাহিদার জন্ম, কোনো প্রত্যঙ্গের অব্যবহার, কোনো প্রত্যঙ্গের বেশি ব্যবহার, যদি অব্যবহার হয় তাহলে অবলুপ্ত, বেশি ব্যবহার হলে ডেভেলপ মানে বিকাশ ঘটে। সেটা কি হয়? পরবর্তী জেনুতে অর্জিত বৈশিষ্ট্য সঞ্চালিত হওয়া, তারপরে নতুন প্রজাতির উদ্ভব ঘটা। তাহলে দিস শুড বি মাই ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে আমাকে যদি কোয়েশ্চেনটা করতে হয়, আশা করি আমরা জেনে গেছি। দেখে নি আরেকবার, জাস্ট ঘুরিয়ে দেখে নি। প্রথমেই থাকবে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, দেন দা পস্টুলেটস গুলো থাকবে, দেন সামারাইজেশন থাকবে। সামারাইজেশনে অলরেডি একটা ছোট চার্ট আমি দিয়েছি, ঠিক আছে। তারপরে এক্সাম্পলস গুলো দিয়েছো। এক্সাম্পলস দেওয়ার পরে কিন্তু যেই চার্টটা আমি ড্র করলাম সেটা দিয়ে দেন আমরা ক্রিটিসিজম দেব। ক্রিটিসিজম দিয়ে কিন্তু মোটামুটি আমাদের কোয়েশ্চেন অ্যান্সারটা শেষ করব। এটা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের একদম 1 নম্বর কোয়েশ্চেন এ ছিল। কালকে আমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। পুরো কোয়েশ্চেনটাই আমি শেষ করাবো তোমাদের। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।